এই মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছি। আমি তো বলে দিয়েছি যে আমি সর্বোচ্চ নেতৃত্বের পদত্যাগ চাই। এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। শিশিরদার পরিবার, শুভেন্দুর অনেক অবদান আছে। আমরা একটা সময় মমতা ব্যানার্জি আমাদের ডেকে বললেন যে নন্দীগ্রামে যেতে হবে। চোরটা শিশির বাবুর ছেলেটা। এই যে চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী। ভেবে দেখ, ওনাদের বাড়ির সাথে আমার 45 বছরের সম্পর্ক, টিল ডেট আছে। আমার ওয়ার্ডে ওদের 3টে ফ্ল্যাট আছে, থাকে। এখন ওর ভাই শিশিরদার সাথে আমার কথা হয়। শিশিরদা আমাদের একটা প্রবীণ লোক। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। মমতা ব্যানার্জি যে হাইকোর্টে গেল, ওই যে চোর, মমতা ব্যানার্জিকে কেউ তো চোর বলবে না, বললো তো লোকে। আমি তো আমার বাড়ির নাতিদের বলেছি, আর যাই করো বড় হয়ে পলিটিক্স কোনোটা যে স্তরে নেমে যাচ্ছে, সাধারণ বাড়ির ছেলে মেয়েরা যারা শিক্ষিত তারা পলিটিক্সে আসবে। এই গালাগালি, খেস্তা খেস্তি, ভাইকে উঠতে দেয়নি, অভিষেককে উঠতে দিয়েছে, এটা তো সেকেন্ডারি আমার কাছে। যে দলটা, আপনারা এটা বুঝুন, যে দলটা উনি যেভাবে লড়াই করে জিতেছে এসেছে, আমরা একটা ফেথ নিয়ে ওনার সাথে ছিলাম, বিশ্বাস নিয়ে। নির্বাচন হয়েছে, হার জিত হতেই পারে। আমি তো বলে দিয়েছি যে আমি সর্বোচ্চ নেতৃত্বের পদত্যাগ চাই। তাহলে আর আমি তাকে জানাতে যাবো কেন? আই এম নট এ ফুল। আমি যদি আপনার পদত্যাগ দাবি করে থাকি, মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছি আমি, তাহলে তাকে আমি আর জানাতে যাব কেন? ওয়াই শুড আই? বোঝাতে পারলাম আপনাকে? আমি তো অফিসিয়ালি অন রেকর্ড বলেছি এই নেতৃত্ব ব্যর্থ, এই নেতৃত্বের পরিবর্তন চাই। তো লুকিয়ে বলিনি কিছু, তো তাকে আর আমি জানাতে যাব কেন? এখন আমার পৌরসভায় যিনি লিডার অফ দ্য হাউস, তিনি হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র। আমরা এখন ইন পাওয়ার সংবিধান অনুযায়ী, তো তাকে তো বলেছি। মেয়রের কি যেইভাবে আপনারা যারা এমআইসি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেভাবে কাজ করা উচিত ছিল, মেয়র কি সেটা করছেন না? মেয়রের এই নিষ্ক্রিয়তার পেছনে কারণ কি হতে পারে? এটা আমি কি করে বলতে পারি? এই জবাব তো আপনি যদি মেয়র কি কারণে করছে না, সেটা আমি কি করে বলবো? এটা সম্ভব আমার পক্ষে বলা? মেয়র কি নিজের দায়িত্বটা পালন করেননি? এটা তাকেই প্রশ্ন করুন। আমার যদি মনে হয় আমি ঠিক বলছি, তাহলে আমার তো মনে হয় হ্যাঁ করেন। তারকা গতবার যখন আপনি এখানে প্রেস কনফারেন্স করছিলেন, বলেছেন আমাদেরকে, ঠিক সেই দিন কালীঘাটে বৈঠক ছিল। আজকে প্রথম নির্বাচনোত্তর পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ময়দানে নেমেছেন। আজকে এই অদূরেই, আপনার কর্পোরেশন থেকে কিছুটা দূরেই তিনি রয়েছেন। আপনি সেখানে গেলেন না, এখানে পদত্যাগ করতে এলেন না, আমি তো বলে দিয়েছি এই নেতৃত্বকে মানি না, যাব না। এখানে চোরার কোনো ব্যাপার নেই। আমি যে কোনো লুকিয়ে বলছি, কাউকে ভয় পেয়ে বলছি, আমি কারো কৃতদাস নই। আমি একটা ব্যক্তি, আমার নিজের ব্যক্তিত্ব আছে। দল যে দায়িত্ব আমায় দিয়েছে, আমি সেটাকে সম্পূর্ণরূপে পালন করেছি। আমি এমআইসি ছিলাম যখন প্রথম হলাম, এমআইসি ইন্টারলি ওয়ার্কশপ, প্রিন্টিং প্রেস, পাবলিক গ্রিভান্স, আইইউএম, তারপরে ইন্টারলি ওয়ার্কশপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এবং অনেকগুলো ছিল। সাকসেসফুলি কাজ করেছি। তারপরে বাজারে এসছি, বাজারে আমি কাজ করেছি। বাজারে পূর্ণ ফাইল আমি ছবি সহ বানিয়ে দিয়ে দিচ্ছি, বাজার ডিপার্টমেন্টের কাছে আছে। কলকাতা আমাদের যতগুলো বাজার প্লাস আরও যা বাজার আছে, 350 মতন বাজার আছে, প্রত্যেকটা বাজারের কন্ডিশন আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বাজারের ইলেকট্রিফিকেশন আমি ঠিক করেছি। প্রত্যেকটা বাজারের মধ্যে আমি এমসি লাগিয়েছি, আগুন জ্বলে যেত বলে। প্রত্যেকটা বাজারে জলের লাইন লাগিয়েছি। আমি যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমার আন্ডারে ছিল, কলকাতা শহরে
আপনারা জানবেন, এবিপি আনন্দের তো আর্কাইভে হবে ওটা। সেটা হচ্ছে যে 83টা ডিপ টিউবওয়েলকে আমি কর্পোরেশনের দমকল বাহিনীর সাথে জুড়ে দিয়েছিলাম। আগে কলকাতা শহরে আগুন লাগলে অকল্যান্ড প্যালেস আর ডালদিঘি থেকে জল নেওয়া হতো। পরে মমতা ব্যানার্জি আরও বোধহয় 13টা টিউবওয়েল দিয়েছিল। ওই নন্দরাম মার্কেট আর হাতিবাগান মার্কেট আগুন জ্বলেছিল, সূর্য সেন মার্কেট আপনাদের মনে আছে। তোদের বলেছিল রিজার্ভার করলে তবেই বাজারটা চলবে, নাহলে চলবে না, জায়গা নেই, রিজার্ভার হবে কোথায়। তখন অতীন ঘোষ আমায় বলেছিল যে তাহলে এটা কী করা যায়। আমি বললাম রিজার্ভারের দরকার নেই, ডিপ টিউবওয়েল লাগালেই হয়ে যাবে। করে হাতিবাগানে আমি করে দেখিয়ে দিয়েছিলাম ছোট্ট জায়গায়। এবার কলকাতা শহরে যেখানে যেখানে দমকলের গাড়ি যেতে পারে 96টা জায়গায় আমি জলের সোর্স দিয়েছিলাম, যে দমকলের গাড়ি গিয়ে সেখানে জল নিলে 3 মিনিটে ট্যাঙ্কার ভর্তি হয়ে যাচ্ছে। আমি এই কাজটা সাকসেসফুলি করেছি। আমি যখন বাজারেরটা বললাম, বস্তিতে ছিলাম, প্রত্যেকটা বস্তিতে টালির বাড়ি বা যাদের টিনের বাড়ি, অ্যাসবেস্টের বাড়ি, এমআইসি মিটিং করে তাদের ফ্রি অফ কস্টে তাদের বাড়ির মধ্যে জলের কানেকশান দিয়েছিলাম, একটা করে কানেকশান। না কাউন্সিলারও আছে, এমআইসি আছে। আমার তো অতীনের সাথে কথা হয়েছে, অতীন আমার দুঃখ করে বলছিল যে ডেঙ্গুর সময় অফিসারদের ডাকছি, তারা শুনছে না, কত কথা বলছে না, কি করব, রিজিগনেশন দিয়ে দেওয়া উচিত সবাই মিলে। তো সবাই কবে মিলবে আমি জানি না, কিন্তু আমার আত্মসম্মানে লাগছে আমি কর্পোরেশনের তেল পুড়িয়ে এখানে আসবো আর বাড়ি যাব, ড্রাইভারের পয়সা নেব, গাড়ির পয়সা নেবো, আর আমি কিছু আউটপুট দিতে পারবো না। আই ক্যান নট। তারপরে অতীন ঘোষের কথাও মেয়র শুনলেন না। মেয়রের সাথে তার কথা হয়েছে কিনা আমি জানি না। আমার যেটা বলেছে যে রেজিগনেশন দিয়ে দিলে ভালো, এইভাবে চলতে পারে না, এই ডেঙ্গু ম্যালেরিয়া হবে। সত্যিই তো বৃষ্টি হয়ে যদি জল জমে তাহলে তো হবেই। আজকে যেই দায়িত্ব নিক, এই যে হেলথ অ্যান্ড ড্রেনেজ, এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। আমরা আমাদের যে টিম নিয়ে কাজ করেছি, ড্রেনেজের টিম, সব অভিজ্ঞ লোক আমাদের সাথে ছিল। নতুন নতুন জিনিস তাদের আমি শিখিয়েছি, তারা আমার কাছ থেকে শিখেছে। আমি খুব গর্ববোধ করি আমার টিম নিয়ে। কিন্তু সবাই মিলে একটা টিম ছিল। তো এখন যারা দায়িত্বে আছে তারা ডিসাইড করবে যে আমাদের মতো লোকের যদি দরকার থাকে কাজের জন্য, বললে শহরে জল জমুক আমি কোনো মতে চাইবো না। আমাকে যে কোনো হেল্প করবে আমি করতে পারি। দীর্ঘদিনের কাউন্সিলর, আপনি যেরকম বলে বিভিন্ন দায়িত্বে পালন করছেন, মানুষ আপনাকে হাত বাড়াতেই পারে। বছর বললেই পৌরসভার নির্বাচন, আপনাকে কোন ভূমিকায় দেখা যায়? এটা এক্ষুনি বলতে পারবো না। নির্বাচনে লড়তেও পারি, নাও করতে পারি। আপনি তো বললেন যে ইতিমধ্যে দুজনকে বহিষ্কার করেছে তৃণমূল দল বিরোধী কাজের জন্য 2 বিধায়ক। আপনার ক্ষেত্রেও কি দল এরকম পদক্ষেপ? তার মধ্যে একজন পুরসভার সঙ্গে মেয়র পরিষদ। আমি আপনাকে একটা কথা বলছি, আমি যে কথাগুলো আপনাকে বললাম আমি সর্বোচ্চ নেতৃত্ব তাকে দিয়ে বলেছি। এই আপনাদের তো সৎসাহস নেই সত্যি কথা বলার, আপনারা সবসময় পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। এই অভিষেক একটা গল্প ছেড়েছেন আপনারা। অভিষেককে বানালোটা কে? অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। তাকে কোনোদিন শুনেছেন যে তাকে ভালো করে বোঝাতে? এই যে কথাটা আপনি বললেন এমএলএরা সাসপেন্ড হয়েছে, এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইনও নকল করে জমা দেওয়া হচ্ছে। এটা যদি সত্য হয়, যেটা আমি শুনলাম, যা লোক এমএলএরা বললো শুনলাম, যে আমার সই না, আমি তো অরূপ রায়ের কথা শুনলাম, তাহলে কেউ নেই তার সই করেও জমা চলে যাচ্ছে বলুন তো? সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন, তো অভিষেককে বলতে পারতেন। আজকে একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, একটা পড়াশোনা শিখেছে, একটা বাড়ির মধ্যে বড় হয়েছে, সে পলিটিক্স এসছে, কোনো অপরাধ নেই আমি মনে করি না। তাকে মেরেছে সেটাও আমি সমর্থন করি না, কারণ সমর্থন করি না।
এই জিনিস আর কতদিন চলবে? তাহলে একটা করে সরকার বদলি হবে আর লোক মানুষ মার খেতে থাকবে, গালাগালি খেতে থাকবে। এই পরিবেশটার একটা পরিবর্তন দরকার আমি মনে করি। সাথে সাথে আমি এটাও মনে করি যে বাড়ির যারা গার্জিয়ান আছে তাদেরও উচিত বাড়ির ছেলে টেলেকে সৎভাবে বোঝানো। আজকে আপনি বলুন তো, অভিষেকের বাড়ির বাচ্চা বউদের বোনের কি অবস্থা হচ্ছে? এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? আবার এই নতুন করে এই জিনিসগুলো হচ্ছে। আপনি বলুন, একটা স্লোগান চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। এই যে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল। ভেবে দেখুন, ওনাদের বাড়ির সাথে আমার 45 বছরের সম্পর্ক, টিল ডেট আছে। আমার ওয়ার্ডে ওদের 3টে ফ্ল্যাট আছে, থাকে। এখন ওর ভাই শিশির দার সাথে আমার কথা হয়। শিশির দা আমাদের একটা প্রবীণ লোক। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। মমতা ব্যানার্জি যে হাইকোর্টে গেল, ওই যে চোর, মমতা ব্যানার্জিকে কেউ তো চোর বলবে না, কিন্তু বললো তো লোকে চোর 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 চোর। এইবারে একেবারে নিচু স্তরে চলে গেল। একটা লোককে চোর করতে গিয়ে সারা দলকে, সারা দলের নেতা কর্মীদের চোর বানিয়ে দিল। তখন কি মমতা ব্যানার্জি বলা উচিত ছিল না যে এটা করা উচিত নয়? শিশিরদার পরিবার, শুভেন্দুর অনেক অবদান আছে। আমরা একটা সময় মমতা ব্যানার্জি আমাকে ডেকে বললেন যে নন্দীগ্রামে যেতে হবে, জামা কাপড় গুছিয়ে নিয়ে চলো। তা আমি গেলাম নন্দীগ্রামে। আমার সাথে ছিল সৈফুদ্দিন চৌধুরী, সিপিএমের ওই যে জেলার সম্পাদক ছিল সমীর পতুতুন্ডু, ওর ওয়াইফ অনুরাধা দেব, সিএম জাটুয়া, পার্থ চ্যাটার্জি, আমি, এই 6 জন আমরা 4 দিন নন্দীগ্রামে ছিলাম। রাত্রিবেলা রোজ এসে শুভেন্দু অধিকারী আমাদের সাথে দেখা করত নন্দীগ্রামে। আজকে যে শুভেন্দু অধিকারীর সাথে যে ডিফারেন্সটা হলো, কোথা থেকে হলো, কে করলো? যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে যুবা তৈরি করে দিল একটা। কে করলো? মমতা ব্যানার্জি। কেন করলো? ডিভিশনটা তো সে তৈরি করলো। তারপরে তাকে সরিয়ে কিছুদিনের জন্য সৌমিত্র খানকে দিল, খানকে দিয়ে তারপরে আবার অভিষেককে দিয়ে দিল। তো এই যে জিনিসটা পার্টির মধ্যে ডিভিশন তো উনি চালু করেছেন। ওনার মানসিকতার জন্য আজকে অভিষেক ব্যানার্জিও ভুগছে। আপনি ভেবে দেখুন তো, এই তো টিভিতে দেখছি বিশ্বজিৎ দেব, যে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল ছিল, বলছিল যে সেকশনগুলোতে কেস হবে 7 বছরের জেল হবে। তো অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ারও তো শেষ হয়ে যাবে, ভোটে দাঁড়াতে পারবে না। আর কি লাভ হলো এই কাজ করে? তো সমাজে এই ব্যবস্থার তো একটা পরিবর্তন হওয়া উচিত, এই মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। আর বোধহয় অভিভাবকের শাসন ঠিক হয়নি তাহলে। ডেফিনেটলি অভিভাবকের শাসন ঠিক হয়নি। তার সাথে সাথে কিছু চাটুকার, তোমরা তো দেখো আমাদের তো কথা বলার সুযোগ ছিল না। এই যে আজকে বাবন ব্যানার্জি, আমি দেখছিলাম কোনো একটা চ্যানেলে বলছিল যে আমি 2013 থেকে কোণঠাসা। ও অনেক দুঃখ করে অনেক কথা আমায় বলেছে, আমি এখন বলছি না, কিন্তু রিয়েলিও কোণঠাসা ছিল। কার্তিক ব্যানার্জি আমাকে ফোন করে বলেছিল আমি বিজেপিতে যাচ্ছি, তোমার নাম বলেছি শুভেন্দুকে বেলা পূর্বে দেওয়ার জন্য। আমি বললাম আমি যাব না। কেন এই বাড়ির মধ্যে এরকম হচ্ছিল? উনি তো ওনার ভাইদের কাউকেই সেভাবে উঠতে দেননি, কিন্তু অভিষেকের উপর ওনার এত ইয়ে ছিল, অভিষেককে এরকম ভাবে উনি ব্যাকআপ দিলেন। না না, ভাইকে উঠতে দেয়নি, অভিষেককে উঠতে দিয়েছে, এটা তো সেকেন্ডারি আমার কাছে। যে দলটা, আপনারা এটা বুঝুন, যে দলটা উনি যেভাবে লড়াই করে জিতেছে এসেছে, আমরা একটা ফেথ নিয়ে ওনার সাথে ছিলাম, বিশ্বাস নিয়ে। নির্বাচন হয়েছে, হার জিত হতেই পারে। উনি বললেন
আমি এই নির্বাচন মানি না, আমি রেজিগনেশন দেব না। খুব ভালো কথা, দেবে না। তাহলে তাই যদি হয়, তাহলে এই নির্বাচন যদি আমরা না মানি, তাহলে আমাদের দলের এমপিরা এই এমএলএরা শপথ নিল কেন বলুন? একই লোককে এত বোকা ভাবলে হবে? কেন বিরোধী দল হলো, কেন চিফ হুইপ হলো? তাহলে আপনি কি বামফ্রন্টের মতন করতে পারতেন না? 1972 সালে কংগ্রেস সরকার গঠন করলো, বললো ভোট চুরি করে সরকার জিতেছে, আমরা এই সরকারের বিধানসভায় যাব না, বিধানসভা বয়কট করলাম। বামপন্থীরা 5 বছর কেউ বিধানসভায় যায়নি, রেকর্ড করে দেখবেন। তো উনি ওই পথে হাঁটতে পারতো না? কালকে তো দেখলাম ফেসবুক লাইভে আপনাদের কোনো একটা চ্যানেলে দেখাচ্ছিল, উনি বলছিলেন জিতেছ ভালো কথা, তো কাজ করো। তাহলে তুমি রিজাইনও দিচ্ছ না, আবার জিতেছ সেটাও বলছো, আবার বিরোধী দলও তৈরি করছো, তাহলে কোনটা ঠিক? আপনি বলুন আমার, এটা তো আপনাকে ভাবতে হবে। আপনারা অনেকে জানেন আমি খোলামেলার লোক, খোলামেলার কথা বলব। আমার হাতে যখন ইন্টারভিউ ওয়ার্কশপ ছিল, সুমন চ্যাটার্জি মেয়র আমাকে বললো ট্রাইডেন্ট লাইট পোস্ট, ট্রাইডেন্ট বললো বানিয়েছিল, কলকাতায় লাগাবে, তো প্রোডাকশান হচ্ছিল না বেশি করে। সুমন আমায় বললো তুমি ইন্টারভিউ ওয়ার্কশপে বানিয়ে দেবে? আমি বললাম হ্যাঁ বানিয়ে দেবো। তো বানাবো 200, আমি 200-র জন্য কে যাবে, 2000 বানাও। আমি ওইখানে মেশিন টেশিন কিনে ডাইফাই বানিয়ে আমি ইন্টারভিউ ওয়ার্কশপে টাইটেল লাইন ম্যানুফ্যাকচারিং আরম্ভ করব। এবং আমি এত সুন্দর বানালাম, বাইরের থেকে অনেক ভালো, সবাই প্রশংসা। এই জন্য আপনাদের সাথে কথা বলছি। আমি বললাম, একদিন প্রেসের লোকরা আমার জিজ্ঞেস করছিল কত খরচা পড়েছে, তাই বললাম 6500 টাকা। ইন্টারভিউ ওয়ার্কশপে বানিয়েছিলাম বলে, বাইরে হলো ওটা 5000-এ হতো, বাইরে থেকে করালে। তা আমি তো এসব কিছু জানি না। বাংলাদেশ থেকে মুসলমান ঢুকবে না এটা আমিও সমর্থন করি। কেন? এই যে এতগুলো লোক কাটফাট দিয়েছিল, তো আমরা বর্ডারে থাকি না, জানি না, এখন জানতে পারছি, আপনারাই দেখাচ্ছেন। আমাদের পার্টির নাম করে বলছে, তো এ তো অসম্মান, অপমান। আমরা আজকে অপমানিত বোধ করছি, আমি তো করছি। বলছি কারণটা আপনি একটু আগে বলছেন, খুব সুন্দর ব্যাখ্যা করছেন, ছোটটা শিশিরের ছেলেটা আপনার শিশির বাবুর ছেলে, শিশুরটা ছেলে। আপনি আরো বললেন, শুনলাম আপনার ওয়ার্ডে শিশির বাবুর ফ্ল্যাট এরকম ছিল, আছে এখনো পুলিশ থাকে দাঁড়িয়ে। ও তো এই চিফ মিনিস্টার হওয়ার পর 4 বার আছে। আপনি কি শীঘ্রই বিজেপিতে জয়েন করবেন? বিজেপিতে আপনাকে কেউ বলেছে, লাইসেন্স দিয়েছে এটা বলার জন্য আমাকে? বলুন আপনি আমাকে এটা। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার না না, আপনি প্রশ্ন করতে পারলেই আপনার কথা মতন আমি উত্তর দেবো, তা তো ঠিক না, ওটা আপনার ভাবনা। আমি কি করব, আমি বিজেপি করব, সিপিএম করব, কংগ্রেস করব, কিছু করব না, সেটা আমার নির্ভর। কিন্তু আমার মনে হয়, আমি তো আমার বাড়ির নাতি নাতনিদের বলেছি, আর যাই করো বড় হয়ে পলিটিক্স কোনোটা যে স্তরে নেমে যাচ্ছে, সাধারণ বাড়ির ছেলেমেয়েরা যারা শিক্ষিত তারা পলিটিক্সে আসবে। এই গালাগালি, খেস্তা খিস্তি